আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো প্রথম সেমিস্টার আজকে হচ্ছে ফিজিক্স ওয়ানের স্পেশাল সাজেশন ক্লাস আর কি। তো আজকের ক্লাসে মূলত আমি তোমাদের আমাদের যে সাজেশনগুলো আছে এগুলো তোমাদের দিব। এই সাজেশন থেকে তোমরা যেন 95% কমসে কম মার্ক কমন পাও আর কি। হ্যাঁ, সেভাবে আমি তোমাদের সাজেশনগুলো দেব। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো, লাইভটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এগুলো একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে এবং পলিটেকনিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু কষ্ট করে সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, তো সবাই যুক্ত হয়ে গেলে আমি কিন্তু ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমাদের সময় নষ্ট করেও কোনো লাভ নাই, কারণ কাল বাদে তোমাদের পরশুর দিন পরীক্ষা। তো আমি সাজেশনটা দিলে তোমরা ওই অনুযায়ী যদি জাস্ট একটু রিভিশন করো, কালকের দিনটা সময় আছে, রিভিশন করলেই দেখবা যে 100-এ 100 তোমরা মার্ক অ্যাটেন্ড করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো একটু জানো। 2 মিনিট ওয়েট করো, ততক্ষণে সবাই যুক্ত হয়ে যাক। তোমরা একটু শেয়ার করো, আমি একটু আমার পিসিটাতে একটু অন করি। সবকিছু ক্লিয়ার নাকি? তো নেক্সট টার্গেট হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার। যারা এখনো প্রি বুকিং করো নাই, দ্রুত প্রি বুকিং করে তোমাদের পছন্দের টি শার্ট নিয়ে নাও এবং স্পেশাল সাজেশন অলরেডি কিন্তু পেজে আপলোড দেওয়া হয়েছে, তো দেখে নিবা ওখান থেকে। সেগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবা যারা এখন আর কি বুকিং করবে প্রি বুকিং। তোমার একবার প্রথম 100 জন কিন্তু এই যে গিফটগুলো পাবে, আর 100 জনের উপরে হলে তারা কিন্তু আর পাবে না। তো সময় আছে, সমস্যা নেই। পরীক্ষা চলাকালীন অবস্থায় তোমরা জাস্ট বুকিং করে রাখো, হ্যাঁ, বা কথা বলে রাখো রাখো অনলাইন কোর্স। তো অনলাইন কোর্সটা দুইভাবে দেখো, অনলাইন কোর্স ফিটা দুইভাবে কিন্তু আমি অ্যাড করছি এখানে। সেটা হচ্ছে, কলমটা হয়ে গেল, অনলাইন কোর্সের যে ফিটা আছে তোমাদের, এই ফিটা সবাই কিন্তু জানো যে আগে 1400 টাকা ছিল। তো বর্তমানে যারা প্রি বুকিং করবা, যেহেতু এখনো ক্লাস শুরু হয় নাই, তো ক্লাস শুরু হওয়ার আগে মনে রাখবা 15ই আগস্ট কিন্তু ক্লাস শুরু হবে, তার আগে যারা প্রি বুকিং করবা আর কি, প্রথম 100 জন তাদের জন্য হচ্ছে 1200 টাকা। এই জিনিসটা মাথায় রাখবা। তো এই 1200 টাকার মধ্যে তোমরা এই জিনিসগুলো পাবা, সাজেশন, টি শার্ট, এগুলো তোমরা পাবা। আর যদি কেউ বলো যে ভাইয়া অত টাকা নেই, একটু কম করে দেন ফিটা, তো সেই উপায়ও আছে। সেটা হচ্ছে 800 টাকা। এখানে কোনো তোমাদের ফ্রি টি থাকবে না, ফ্রি থাকবে না, বুঝছো? কোনো কিছু ফ্রিতে পাবা না, জাস্ট ক্লাস পাবা। সকল সাবজেক্টে পাবা, অল ডিপার্টমেন্ট সকল সাবজেক্টেরই ক্লাস পাবা, লাইভ ক্লাস পাবা। তো সেখান থেকে তোমরা স্পেশাল বইটাও পাবা না, সাজেশন বইটা, এবং টি শার্টও পাবা না, কিন্তু সাজেশন পিডিএফগুলো পাবা এখান থেকে, বা হ্যান্ড নোটগুলো পাবা, সমস্যা নেই। আর এখান থেকে নিলে এটা পরিপূর্ণ একটা পেইড কোর্স, যে কোর্সটাতে সব কিছুই থাকবে A to Z। তোমার পার্সোনালি কোনো প্রবলেম হইলো, তুমি আমাকে নক করলা যে ভাই আমি এটা বুঝতেছি না, আপনি একটু আমাকে রেকর্ড করে বা ভিডিও কলে আমাকে একটু বুঝাই দিন। তো এই সুযোগগুলো কিন্তু এই কোর্সে থাকবে। আর এই কোর্সে অত কিছু থাকবে না, জাস্ট তোমরা কোর্সটা পাবা, ক্লাসগুলো পাবা, সকল ক্লাস যেগুলো প্রাইভেট গ্রুপে নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবা, সাজেশন পিডিএফ পাবা, বই পাবা না, পিডিএফ পাবা। দেন আদার্স যা কিছু আছে হ্যান্ড নোটগুলো, এগুলোর পিডিএফ পাবা। আর এখানে যারা নিবা তাদের এই স্পেশাল যে সাজেশন বইটা আছে, এখানে তোমাদের সবগুলো সুপার সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের অতি সুন্দর সঙ্গীত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, বুঝছো? আর সেখানে কিউআর কোডও দেওয়া থাকবে, যেখানে তোমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করবা,
দেখবা যে তোমাদের একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে, সেখানে তোমরা আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটগুলো আছে আমার তৈরি করা, সেই হ্যান্ড নোটগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবা। বা ম্যাথের যে অ্যান্সারগুলো, আমরা তো ম্যাথগুলো করি আমি যেভাবে করি এই নিয়মে কিন্তু বইয়ে বা অ্যান্সার শিটে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে না, সেগুলো আমি যে আমার মতো করে সহজ করে যেভাবে আমি হ্যান্ড নোটগুলো করছি সেগুলো তোমরা স্ক্যান করলে পেয়ে যাবা এই বইয়ের মাধ্যমে, বুঝছো? এই বইটাতে আরও অনেক কিছু আছে, তোমরা যখন হাতে পাবা তখন বুঝতে পারবা। তো বইটা পাবা যখন ক্লাস শুরু হবে তখন, আর টি শার্টগুলো একসাথে বইয়ের সাথে দেওয়া হবে যারা অনলাইন পেড কোর্সটা এখন বর্তমান বুকিং করবা আর কি। আচ্ছা, তো অনেকেই যুক্ত হয়ে গেছে, এখন কি ক্লাস শুরু করে দেব? পিডিএফ অন করতে পারি না। পিডিএফ অন করতে পারো না বলতে তোমাদের ফোনে একটু জিমেলটা লগ ইন করবা ড্রাইভে, তো সেখান থেকে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু পাবা। আমার থেকে তোমরা বেশি ব্রিলিয়ান ফোন সম্পর্কে। আসসালামু আলাইকুম মনীষা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? সর্বোচ্চ শেয়ারকারী আর শেষ পর্যন্ত যারা থাকবে আজকের ফিজিক্স অনেক পিডিএফ এবং স্পেশাল হ্যান্ড নোট যেটা আছে এটা আমি তোমাদের ফ্রিতে দিয়ে দিব। এটা কিন্তু অলরেডি আমি টাইটেলে অ্যাড করাই দিছি। হ্যাঁ, তো সবাই যুক্ত হয়ে যাও এবং শেয়ার করো, সবাই শেয়ার করো। তো দেখো সবাই বলতেছে ভাইয়া সাজেশন দেন। আচ্ছা, তো আমাদের সাজেশন অনুযায়ী যারা ম্যাথ পরীক্ষা দিছো, ফিজিক্স 2 দিছো, তোমরা তো ফিজিক্স 2 দাও নাই, যারা দিছো এবং যারা পাওয়ার মেকানিক্যাল 4 সেমিস্টার আছো, যারা আমাদের সাজেশন দেখে ফলো করে পরীক্ষা দিছো, তারা কিন্তু জানো যে কীরকম কমন আসে। হ্যাঁ, কমসে কম 95% কমন, মানে A+100% আমাদের সাজেশন অনুযায়ী। হ্যাঁ, ভয় খাওয়ার কিচ্ছু নেই। আর ক্লাসগুলো কেমন হয়, আমি কেমন নেই, এগুলো তো তোমরা অলরেডি জানোই। এটা আরেকটু থাক, ততক্ষণে তোমরা যুক্ত হয়ে যাও। আমি তোমাদের 15 অধ্যায় থেকে সাজেশনটা দেওয়া শুরু করে দিই। অধ্যায় 15 অধ্যায় থেকে তোমাদের মোটামুটি প্রশ্ন কিন্তু হবে, এবারও হবে। হ্যাঁ, আগের বারও হয়েছিল। তো এখান থেকে রচনামূলক তোমরা যেটা পড়বা, এটা কিন্তু অনেকেই স্কিপ করতেছো, তো এটা স্কিপ করেও না, জাস্ট একটু কালকে দেখে যাই, যেহেতু একদিন টাইম আছে, একটু দেখে যাই রচনামূলক প্রশ্ন। অধ্যায় হচ্ছে 15, এখান থেকে আমি লিখে দিচ্ছি, তোমরা দাগায় নাও। আমি এখানে সিরিয়ালগুলো বললেও হতো, কিন্তু অনেকের এই পুরানা বই, হ্যাঁ, এই কারণে সমস্যা। তো দেখো, জলীয় বাষ্পের চাপ ও বায়ুচাপের মাঝে সম্পর্ক দেখো। বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ ও বায়ুচাপের মাঝে সম্পর্ক। চাপের, এগুলো একটু মিশাই দিই, এগুলো লাগবে না। বায়ুচাপের মাঝে সম্পর্ক দেখো। বায়ুচাপের মাঝে কি দেখাও? সম্পর্ক দেখাও। এখান থেকে শুধু রচনা একটা পড়লে হবে, আর সংক্ষিপ্ত একটা পড়বা। সংক্ষিপ্ত হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার ব্যাখ্যা। আপেক্ষিক আর্দ্রতার ব্যাখ্যা সংক্ষিপ্ত। আপেক্ষিক আর্দ্রতার ব্যাখ্যা দাও, এটা বলবো। আচ্ছা, আর অতিসংহিত আমি এখানে বলে দিচ্ছি, তোমরা একটু মিলাই নাও। আমি অতগুলো লিখলে ক্লাসটা বড় হবে, তোমাদের টাইমগুলো নষ্ট হবে। দেখো, তোমরা অতিসংহিততে পড়বা হচ্ছে 1, 2, 3। 1 নম্বর আছে সম্পৃক্ত বাষ্প কাকে বলে, আর 2 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, আর 3 নম্বরে হচ্ছে শিশিরাঙ্ক কাকে বলে। এই 3টা সুন্দর করে পড়ে যাবা। আর রেজাল্ট ভালো করার কিন্তু অনেক ওয়ে আছে, অনেক টেকনিক আছে। হ্যাঁ, রেজাল্ট ভালো করার আর কি। তো যারা আগে পড়াশোনা করো নাই, এই যে কয়েকদিন ধরে পড়াশোনা করতেছো আর কি, পরীক্ষার সামনে এই চাপে এবং সাজেশনগুলো দেখতেছো, তো তারা যদি ভালো রেজাল্ট করতে চাও, তাদের সাজেস্ট করবো যে তোমরা অন্তত অতিসংহিত সংক্ষিপ্তগুলো ভালো করে পড়ো। এগুলো খাতায় প্রথমে সুন্দর করে আগে অতিসংহিত কপারটা আগে লিখবা, তারপর সংক্ষিপ্তগুলো লিখবা। আর রচনাগুলো যদি 4টা দাও 7টা আসবে। আমি তো 7টায় কমন দেবো, কিন্তু তোমরা পড়বা, তোমরা দিবা কয়টা? মনে করো 7টায়, 7টার মধ্যে কয়টা দিবা? 4টায় দেওয়ার সমস্যা নেই, 3টা বাদ,
তিনটা বাদ, এই 4টা দিলেও তোমরা এ প্লাস পাবা, তারপরে এ প্লাস পাবা, একটা ভালো রেজাল্ট। যদি একদম ভালো রেজাল্ট করতে চাও, এ প্লাস মিস আর কি, তাহলে তুমি যদি 3টা দাও রচনা, তারপরে সুন্দর একটা রেজাল্ট হবে কিন্তু, বুঝছো? তারপরেও ওই যে ইয়াকে দেখাতো, মুন, ওই যে সজল সজল, ওই ডাক দাও ভেতরে। তো আগে কি করবা, অতিসীমিত সংক্ষিপ্তগুলো আমি ক্লাসের সর্বশেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমি একটা পিডিএফ দেবো, সেখানে অতিসীমিত সংক্ষিপ্তগুলো আছে। হ্যাঁ, প্রত্যেকটা যদি ভালো করে পড়ো, বা আগে তো পড়ছো সমস্যা নেই, জাস্ট রিভিশন করো, এগুলো পরীক্ষায় কমন পাবা। জাস্ট মূল টপিকগুলো পড়বা, সেই অনুযায়ী তোমরা একটু যদি বানায়ও লিখে দাও সমস্যা নেই, তারপর তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, বুঝছো? আচ্ছা, দেখছো 7টার মধ্যে 3টা রচনা দেওয়া ব্যাপার, যেমন ভিক্টর যোগে সামুদ্রিক সূত্র বা ডট গুণন ক্রস গুণন, এই 2টা থেকে একটা মনে হয় 100% আসবে। তারপর আরও তো অনেক আছে, মুক্তিবেগের রাশিমালা, সরল দোলক গতি, সরল দোলক গতি, ইয়ঙ্কের গুণাঙ্ক, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো তোমরা দেখবা যে সবগুলোই কমন পাইছো, এখন কোনটা দিবা না এমন একটা অবস্থা হবে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে। আচ্ছা, তো এটা গেল 15 অধ্যায়, বুঝছো? এখন আসো, আরো অনেক ওয়ে আছে পরীক্ষার রেজাল্ট ভালো করার, আমি বলতেছি একবারে সবকিছু বললে তো তোমরা শুনে শুনে বাইরে হয়ে চলে যাবা। হ্যাঁ, আর আমি বারবার বলতেছি, শেষ পর্যন্ত যারা থাকবে, শেষে যখন আমি বলবো যে কমেন্ট করো, ওই অনুযায়ী তোমাদের পিডিএফ গুলো দেবো, তার আগে আমি কিন্তু আর ফ্রিতে দেবো না। অনেকেই কি করে, লাইভ ক্লাস দেখে চলে যায়, পরে মেসেজ করে যে ভাই আমি আপনার লাইভ ক্লাস দেখছি, আমাকে পিডিএফ দেন। ওভাবে আজকে আর দেবো না, ওভাবে আজকে আর কিন্তু দেবো না। এবার আসো 14 অধ্যায়। 14 অধ্যায় থেকে কি করবো? 14 অধ্যায় থেকে খুবই সহজ একটা প্রমাণ, সেটা হচ্ছে কি ভাইয়া, রচনা। রচনা হচ্ছে, শর্টকাটে লিখে দিই, প্রমাণ করো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। যদি কি একটা বেলুনের ভিতর, আমি তো এগুলো করাই দিয়েছিলাম, কিছু গ্যাস রাখলা, গ্যাসের এখানে অনেক উপাদান আছে, গ্যাসের যে কণাগুলো আছে, অণুগুলো আছে, এদের মধ্যে একটা আয়তন আছে, ভলিউম, তারপর এদের মধ্যে একটা প্রেশার আছে, বাইরে থেকে যদি প্রেশার দাও, চাপ, তারপর কি আছে, টেম্পারেচার, তারপর গ্যাসের কি, অণুগুলোর কি মোল সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে আয়তন, চাপের সাথে কিভাবে সম্পর্ক, তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্ক, মোল সংখ্যার সাথে কিভাবে সম্পর্ক, হ্যাঁ, তো এই সম্পর্কগুলোই নিয়ে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কত, এনআরটি। এগুলো আমি প্রমাণ করাইছি, তোমরা দরকার হয় ইউটিউবে গিয়ে দেখবা। যদি মনে করো চাপ বাড়াও আয়তন কমবে, হ্যাঁ, দুইটা ব্যস্তানুপাতিক। যদি কি করো, তাপমাত্রা বাড়াও আয়তন বাড়বে, তাপমাত্রা কমাইলে আয়তন কমবে, হ্যাঁ, দুইটা সমানুপাতিক। মোল সংখ্যা বাড়ালে আয়তন বাড়বে, মানে এইটার সাথে সব বলবে। প্রথমে কি, এই আয়তনের সাথে তোমরা কিভাবে চাপ সম্পর্কযুক্ত এটা দেখবা, এই আয়তনের সাথে তাপমাত্রা কিভাবে সম্পর্কযুক্ত এটা লিখবা। তো এই যে আয়তন আর চাপ, এই সম্পর্কটা হচ্ছে কি, রবার্ট কি বয়েল সায়েন্টিস্ট, আর এই আয়তন আর টেম্পারেচার, তাপমাত্রা, এটা হচ্ছে চার্লসের সূত্র অনুসারে। আর এই আয়তন আর মোল সংখ্যা, এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে। তো এই জিনিসগুলো তোমরা সুন্দর করে লিখবা, বা যদি হ্যান্ড নোটটা দরকার হয়, আমি তো বললাম সর্বশেষ পর্যন্ত যারা থাকবা তাদেরকে আমি দেব, কিন্তু অনেকেরই সমস্যা নাকি, আচ্ছা যাই হোক, সমস্যা হোক। এটা গেল রচনা 14 অধ্যায় থেকে। আর সংক্ষিপ্ত থেকে কি করবো ভাইয়া, সংক্ষিপ্ত থেকে এখান থেকেও 2টা করবা, সেটা হচ্ছে বয়েলের সূত্র বিবৃতি করো এবং চার্লসের সূত্র বিবৃতি করো। সংক্ষিপ্ত একদম আমি বই থেকে দিচ্ছি, আমার পিডিএফ থেকেও দিচ্ছি না, একদম আমি যেভাবে দিচ্ছি এভাবে পড়ো। 100% যদি তুমি 95%-এর উপরে কমন না পাও, তারপর আমার ধরবা আসে, বুঝছো? সংক্ষিপ্ত থেকে পড়বো হচ্ছে 1 নাম্বার বয়েলের সূত্র, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র বিবৃতি করো। চার্লসের বিবৃতিও করো। এগুলো হচ্ছে রচনা আর সংক্ষিপ্ত। প্লিজ কেমিস্ট্রি ক্লাস চাই 20 তারিখের আগে। হ্যাঁ অবশ্যই,
কেমিস্ট্রি ক্লাস তো হবেই। 15 অধ্যায়ের রচনাটাও বুঝাই দিন। হ্যাঁ, রচনা তো ইয়েতে আছে, এগুলো বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে, বুঝো না কেন তোমরা? আর রাতুল, তুমি তো আমার গ্রুপের মডারেটর, তুমি একটু যারা শেয়ার করতেছে আমার গ্রুপে ডিপ্লোমা ইন স্টাডিজ সেন্টারে, সেখানে তুমি একটু ইয়ে করিও, কি করবা, অ্যাপ্রুভ করিও। সুমি, হ্যাঁ ধন্যবাদ সুমিকে, 3rd সেমিস্টার স্টুডেন্ট আমাদের এখানে আসে শেয়ার করতেছে। আমি যারা শেয়ার করতেছো আমি কিন্তু তাদের দেখতেছি, বুঝছো, যারা রেসপন্স করতেছো কমেন্ট করতেছো আমি কিন্তু তাদের দেখতেছি, তাদের ফলো করে করে আমি তোমাদের জিনিসগুলো দেবো। আর অ্যাঞ্জেল মিম, কেমিস্ট্রি ক্লাস চাই। হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস হবে, যদি কেমিস্ট্রি ক্লাস এখনই, যদি এই সাজেশন কেমিস্ট্রির যে স্পেশাল সাজেশন পিডিএফ এবং স্পেশাল হ্যান্ড নোটটা আছে এগুলো যদি পেতে চাও, শেষ পর্যন্ত তুমি থাকো, যদিও তোমার ক্লাস না, তুমি একটু শেয়ার টেয়ার করো অন্যান্য গ্রুপে, তাহলে তোমাকে আজকেই দিতে পারি, যদি শেষে থাকো আর কি। আমি যখন সাজেশনগুলো দেবো শেষে তখন যদি থাকো আর কি। আচ্ছা চলে যাও নাই। আর অতি সংযুক্ত কি পড়বা তাহলে? অতি সংযুক্ত আমি এখানে বলে দিচ্ছি, অতি সংযুক্ত আর লিখে দিচ্ছি না, এখান থেকে ম্যাথ আছে, ম্যাথ আসে না, প্যারা নেওয়ার কিছু নেই। পড়বা হচ্ছে অতি সংযুক্ত প্রমাণ চাপ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং প্রমাণ তাপমাত্রা কাকে বলে? প্রমাণ তাপমাত্রা কাকে বলে? 2 নম্বর 3। আচ্ছা 3 নম্বরে পড়বা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কি। হ্যাঁ 3 নম্বরে পড়বা পরম শূন্য তাপমাত্রা কি। 4 নম্বরে পড়বা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে। খুবই সহজ না? যে যে সকল গ্যাস তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ, এই যে যেটা সমীকরণ দিচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা মেনে চলে শর্তগুলো, সেটাই সেই গ্যাসকেই কি বলা হয়, আদর্শ গ্যাস বলে। এগুলো খুবই ইজি জিনিস, আমার ক্লাস যারা করছো তারা এই জিনিসগুলোর সাথে সম্পর্কযুক্ত আছে যে আসলে কতটা ইজি। আচ্ছা তো এবার আসো 14 অধ্যায় থেকে, 14 গেছে না, 13 অধ্যায়। তো 13 অধ্যায় থেকে রচনাগুলো তোমরা স্কিপ করিও না, তোমাদের কাছে অনুরোধ 13 অধ্যায়ের রচনাগুলো অন্তত একবার হলেও দেখে যাও, কারণ এবার আসার সম্ভাবনা অনেক বেশি। তো 13 অধ্যায়ের রচনা মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু রচনামূলক আসবে না। হ্যাঁ 7টা রচনামূলক আসবে, 7টা অধ্যায় থেকে আসবে। একটা অধ্যায় থেকে কখনো 2টা রচনামূলক আসবে না, এটা যেমন সত্য, তেমন প্রত্যেকটা অধ্যায় থেকে রচনা দিলে তো 15টা অধ্যায় 15টা রচনা হয়ে যাচ্ছে, যদি এক অধ্যায় নাই তারপর 14টা হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু রচনা আসবে না, তো আমি সেভাবে তোমাদের দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়বা আর কি। আর রচনা এখানে দেখো, এটা হচ্ছে 13 অধ্যায়। 13 অধ্যায় হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো। প্রতিধ্বনি একটা কি ছিল, আমরা টাইটানিক জাহাজ দিয়ে দেখেছিলাম, টাইটানিক জাহাজের নিচে একটা কি ছিল, যন্ত্র ছিল, যেটার মাধ্যমে কি আলো আমরা কি করেছিলাম, মাটিতে পাঠাই দিয়েছিলাম, মাটি থেকে আবার ব্যাক চলে আসছিল, তার যেভাবে চলে আসলো তার যে দৈর্ঘ্যটা, হ্যাঁ বা দূরত্বটা বাইর করে আমরা কি করেছিলাম, সমুদ্রের গভীরতা নির্ণয় করেছিলাম আর কি। তো এটা করবে 1 নম্বর, প্রতিধ্বনির সাহায্যে টাইটানিক জাহাজে অঙ্কন করতে হবে এমনটা কিন্তু না, কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে হয় তোমরা এমনি জাহাজ দিও, যেহেতু সমুদ্র বলছে, সমুদ্রে তো ছোটোখাটো নৌকা টৌকা যাইতে পারবে না, একটা জাহাজ টাহাজ দিবা, সমস্যা নেই। কিভাবে সমুদ্রের গভীরতার নির্ণয় করা যায় তা বর্ণনা করো, নির্ণয় করা যায় তা বর্ণনা করো। হ্যাঁ তো এখান থেকে আরো একটা রচনা জাস্ট একটু দেখে যাইও, 2 নম্বর, সেটা হচ্ছে কি শব্দের বেগের উপর তাপমাত্রা প্রভাব। খুবই ছোট একটা রচনা, বলো যে ভাই 2টাই দিচ্ছেন, একটা দেন। তোমরা অনেকেই বলো যে ভাই 100% সাজেশন দেন, আবার অনেকে যদি 100% সাজেশন দিতে গিয়ে 2-1টা প্রশ্ন বেশি দেই তখন বলে যে ভাই বেশি প্রশ্ন দিচ্ছেন। হ্যাঁ যদি ফির সেভাবে আমি সাজেশন দিই কম করে, যদি তখন 100% কমন না আসে তখন বলে যে ভাইয়া ফির এমন সাজেশন দিলেও কমন আসলো না। মানে তোমাদের কথা, তোমাদের কাজকর্ম দেখলে মাথা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। আমি এখন যে সাজেশনটা দিচ্ছি এটা মনে করতে পারো 100% বা 95%, 96% এমন মনে করতে পারো। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার
প্রভাব আলোচনা করো বা প্রভাব আলোচনা করো। আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত থেকে কি পড়বা? দেখো, সংক্ষিপ্ত থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে শ্রবণোত্তর ও অবশ্রুতি শব্দের ব্যবহার লেখো। 1 নাম্বার। এখানে বেশ কয়েকটা প্রশ্ন না, এখানে 3টাই আছে। আচ্ছা, এখানে 3টা প্রশ্ন আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, সংক্ষিপ্ত 1 নাম্বার, সংক্ষিপ্ত 1 নাম্বার যেটা পড়বা সেটা হচ্ছে কি, শ্রবণোত্তর শব্দের ব্যবহারগুলো লেখো। ব্যবহারগুলো কি? ক্যান্সারের চিকিৎসায়, ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংসে, সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কারকরণে। এই জিনিসগুলো কি ইজি না একদম? লাইভটা কখন কাটে গেছে? কাটে গেছে বলতে আটকে গেছিল। এতগুলো কথা বললাম সুন্দর। আমি নতুন রাকিব হাসান, হ্যাঁ নতুন, সমস্যা নাই। আমি যে এতগুলো কথা বললাম কিভাবে ভালো কিছু করবা, এতগুলো কথা মনে হয় শোনা যায় নাই। কেমিস্ট্রি ক্লাস কতক্ষণ আগে যে হয়েছিল এমন, লাইভটা আটকে গেছিল না? দেখো, আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো বললাম আবারও তোমাদের বলতেছি। লাইভটা যে আটকে গেছিল আমি আর খেয়াল করি নাই। তো দেখো, শ্রবণোত্তর, হ্যাঁ শ্রবণোত্তর শব্দের ব্যবহারগুলো লেখো। ব্যবহারগুলো খুবই সহজ, এগুলো পড়বা। আর এইদিকে পড়বা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, শব্দের বেগের উপর চাপের প্রভাব আলোচনা করো। 3 নাম্বার পড়বা হচ্ছে প্রমাণ করো যে শব্দের বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এগুলো পড়লেই হয়ে যাবে। তাহলে অতি সীমিত কি পড়বা? 13 অধ্যায় থেকে শ্রাব্যতার সীমা কি। হ্যাঁ, আমি আর লিখে দিচ্ছি না। হ্যাঁ, তারপর কি পড়বা? শ্রাব্যতার সীমা কি, তারপর হচ্ছে প্রতিধ্বনি কি। প্রতিধ্বনি কি 3 নাম্বার, প্রতিধ্বনি কি। আচ্ছা, এখান থেকে এই দুইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 1 আর 3। তারপর যদি অতিরিক্তভাবে পড়তে চাও তাহলে পড়তে পারো শব্দের বেগের ক্ষেত্রে নিউটনের সূত্রটি লেখো। হ্যাঁ, নিউটনের সূত্রটি লিখবা। বা শ্রবণোত্তর শব্দ কি, এটাও পড়বা। শ্রবণোত্তর শব্দ কি, এই কয়েকটা পড়লেই নাফ, আর কিছু পড়া লাগবে না। জাস্ট 4টা দিলাম এখানে, 4 থেকে 5টা দিন, 4টা দিছি। 1, 3, 6 আর হচ্ছে 6, এগুলো পড়লেই হবে। তো এই অধ্যায় থেকে 13 অধ্যায় থেকে তোমরা ম্যাথ পড়বা। উদাহরণ 1, 2, 3 ম্যাথ। উদাহরণ 1, 2, 3 নাম্বার। উদাহরণ 1, 2, 3 নাম্বার। দেখো 1 নাম্বারে কি আছে দেখো, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এখান থেকে একটা আসলেও আসতে পারে, খুবই সহজ। যা সূত্র বসাবা, মান বসাবা, ক্যালকুলেটর চাপবা, হয়ে যাবে। এখানে তেমন কিছু করা লাগবে না। যেমন 1 নম্বরে আছে, দেখা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম 16.6 মিটার হওয়া প্রয়োজন। তো এখানে তোমাদের কি মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে। হ্যাঁ, তো এটা পড়বা। সেমভাবে উদাহরণ 2 নম্বরটা পড়বা। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। এককগুলো অনেকেই বলতে পারো না। মিটার, তারপর কি সেকেন্ড ইনভার্স 1 দেওয়া আছে। তো এটাকে এভাবেও লেখা যায়, এস লেখা যায়, মিটার পার সেকেন্ড বা মিটার, এইভাবে বলো মিটার পার সেকেন্ড। জাস্ট উচ্চারণ করবা এইভাবে, মিটার পার সেকেন্ড। তো এই ভাগটাই কিন্তু এখানে ইনভার্স 1 হয়ে গেছে, বুঝছো? 1/s ওখানে আছে কিন্তু। আর 3 নম্বর, কত তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্বিগুণ হবে। এগুলো ছিল কি 13 অধ্যায়ে। আমি কিন্তু বেশি প্রশ্ন দিচ্ছি না, জাস্ট 2-1টা করে দিচ্ছি, বুঝছো? 2-1টা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে ভাইয়া 12 অধ্যায় থেকে কি পড়বো? দেখো 12 অধ্যায় থেকে এখান থেকেও রচনা তোমরা 2টা পড়বা। একটা হচ্ছে 1 নাম্বার আর একটা হচ্ছে 2 নাম্বার। একটা হচ্ছে কি অগ্রগামী তরঙ্গ, একটা পড়বা হচ্ছে কি অগ্রগামী তরঙ্গ, আর একটা হচ্ছে বিটের গাণিতিক বিশ্লেষণ। 2টার মধ্যে একটা মনে করো আসতে পারে বা আসবে, এমনটাও বলা যায়। ধরুন 12, তোমরা শেয়ার করতেছো না কিন্তু। একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ প্রমাণ করো বা তরঙ্গ সমীকরণ বের করো। সে বিটের গাণিতিক বিশ্লেষণ করো। বিটের গাণিতিক
বিশ্লেষণ করো, হ্যাঁ বিশ্লেষণ করো, এটা হচ্ছে রচনা। আর সংক্ষিপ্ত এখান থেকে দুইটা পড়বা, সেটা হচ্ছে আর তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মাঝে পার্থক্য। এক নম্বরে আছে আর তরঙ্গ তরঙ্গ ও লম্বিক তরঙ্গের মাঝে পার্থক্য। মাঝে পার্থক্য, হ্যাঁ। আরেকটা পর্ব আছে, কয়টা দিচ্ছি দেখো তো, দুইটাই তো দিচ্ছে, বেশি দিচ্ছি না। স্থির তরঙ্গের তিনটি বৈশিষ্ট্য। স্থির তরঙ্গের বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো লেখো, এভাবেও আসতে পারে, হ্যাঁ। বৈশিষ্ট্যগুলো লেখো এগুলো। তাহলে সংক্ষিপ্ত থেকে কি পড়বা তাহলে বলো? সরি, অতি সংক্ষিপ্ত থেকে কি পড়বা? রচনা সংক্ষিপ্ত দেখলাম, এখান থেকে বেশি না, 1 থেকে 4 পড়বা। 1 থেকে কি পড়বা? 4 পড়বা। তার সাথে অ্যাড করতে পারো অগ্রগামী তরঙ্গ 10 নাম্বার। 4 দেখো 1 নাম্বারে কি আছে, বিট কাকে বলে, বিট কি, হ্যাঁ। যদি এই বিটের প্রমাণটা বুঝে থাকো তাহলে তো ওখানে বিটটা লাগবে, বিটটা যদি না জানো তাহলে কি বিটের প্রমাণ করতে পারবা? এই প্রমাণ করো, তাহলে অতি সংক্ষিপ্ত 1 নাম্বারটাও ক্লিয়ার যে বিট কি। আচ্ছা, তারপর 2 নাম্বার কি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তুমি যদি এই সমীকরণটা প্রতিপাদন করো তাহলে অতি সংক্ষিপ্ত কি পড়া লাগলো? 2 নাম্বারটা এইটাই আসছিল, দেখো 20 সালে আসছিল যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা লেখো। যদি তুমি প্রমাণটা করতে পারো তাহলে সমীকরণটা তো এমনিই হয়ে যাবে। আচ্ছা, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য যদি তুমি প্রমাণটা করতে যাও তো অবশ্যই তো তরঙ্গ দৈর্ঘ্যটা জানতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য না জানলে কি প্রমাণে হাত দিতে পারবা? যারা বুঝে বুঝে করবা তারা তো অবশ্যই পারবা এগুলো অতি সংক্ষিপ্ত, মানে প্রমাণগুলো করলে অতি সংক্ষিপ্ত ক্লিয়ার। তারপর 4 নাম্বার কি, আর তরঙ্গ কাকে বলে? ওই একই জিনিস ঘুরে ফিরে ওগুলাই। তারপর কম্পাঙ্ক কি, এগুলো পড়বা। আর হচ্ছে 10 নাম্বার হচ্ছে অগ্রগামী তরঙ্গ কাকে বলে। আর হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল কাকে বলে। এটা 7 অধ্যায়ে আমরা দেখেছিলাম যে দোলনকাল বা পর্যায়কাল কাকে বলে। এগুলো খুব ইজি না? দেখো যারা ভালো করে পড়াশোনা করো তাদের কাছে এগুলো পানি মনে হচ্ছে, হ্যাঁ পানি কিন্তু মনে হচ্ছে। দেখো এবার আমরা আসবো 11 অধ্যায়। 11 অধ্যায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই রেসপন্স করো। এবার আসবো কি ভাইয়া 11 অধ্যায়। তো এগুলো গেল কি 12 অধ্যায়ের জন্য, বেশি কিন্তু না, এই কয়েকটা প্রশ্নই দিচ্ছি, বুঝছো, বেশি কিন্তু দেই নেই। সুপার সাজেশন দিচ্ছি, এখানে যদি বইয়ের হুবহু সবগুলোই উঠাই দিই তাহলে তো সমস্যা। এবার আসো কি 11 অধ্যায়। 12 অধ্যায় থেকে দেখি ম্যাথ আসে কিনা। 12 অধ্যায় থেকে ম্যাথও আসে, 1 থেকে 3টা ম্যাথ দেখবা, বা 1 নাম্বার 2 নাম্বার এই ম্যাথগুলো দেখতে পারো, হ্যাঁ যদি আসে আর কি। সেটা পড়বো হচ্ছে উদাহরণ 4, আর পড়বো হচ্ছে 1 2 ম্যাথগুলো লিখে দিলাম না, উদাহরণ 1 আর পড়বো হচ্ছে 4। এগুলো পড়ো, যদি এগুলো পারো তাহলে বাকি যে 2 নাম্বারটা আছে বা 3 নাম্বারটা আছে, হ্যাঁ যদি এগুলো পড়ো, বাংলা দিয়ে লিখি, এগুলো এই দুটো যদি ম্যাথ পারো তাহলে এই দুটো কেন পারবা না? তো মনে করো এই দুইটা দিলাম, পরীক্ষার যদি এই দুইটার মধ্যে আসে তাও তো ভালো, কমন তো আসবে নাকি, আমি তো বলতেছি। আচ্ছা, তারপরে 11 অধ্যায় এবার আসো। তো 11 অধ্যায় থেকে রচনা কিন্তু তোমাদের আসে না। 11 অধ্যায় থেকে 11 অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসে না, এখানে শুধু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হয়। এখানে রচনার আর প্যারা খাওয়ার কিছু নেই। দেখো তাহলে এখান থেকে মনে করো রচনা আসবে না, 11 অধ্যায় থেকে রচনা ক্লোজ। তাহলে সংক্ষিপ্ত থেকে কি আসবে? সংক্ষিপ্ত থেকে আসবে যে 2 মিটার গভীরতায় পারদস্তম্ভের চাপ কত। চাপের সূত্র কি বলতো? P = H ρ G, নাকি H ρ G। এখানে মানগুলো H এর মান দেওয়া থাকবে, চাপের মান দেওয়া থাকবে, H ρ G, এটা রো আর এটা হচ্ছে P। G এর মান 9.81, 9.81 বসাই দিলাম, হয়ে গেল। তাহলে কি পারবা না? এটা হচ্ছে 1 নাম্বার, 2 মিটার গভীরতায় পারদস্তম্ভের চাপ কত। আমি লিখে দিলাম না, ম্যাথ 1 নাম্বার, 2 মিটার গভীরতায় পারদস্তম্ভের চাপ কত। আচ্ছা, আর এখানে এই যে রো যেটা আছে এটা কিন্তু ঘনত্ব। এখন পারদ বলছে, পারদের ঘনত্ব, এখানে কিন্তু পানিও বলতে পারতো, ম্যাথে কিন্তু আছে যে পানি, অন্যান্য ম্যাথে আছে পানি। তো
পানির ঘনত্ব তো অবশ্যই আলাদা হবে, পাতলা, পানিটা পাতলা। আর পারদটা জানি না দেখছো কি না, যারা দেখছো তারা জানো যে পারদটা কতটা ঘন, কতটা ঘন আর অনেক ভারী। কিন্তু অল্প একটু যদি পারদ নাও দামও কিন্তু অনেক বেশি। হাতে নাও, বলো যে এত ওজন। আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম, তোমাদের কলেজে দেখাইছি কিনা জানি না, ইনস্টিটিউটে আমাদের দেখাইছিল। অনেক ওজন কিন্তু, হ্যাঁ, অনেক দামও বেশি। তো প্রতিটা ইনস্টিটিউটে প্রত্যেক বছরই কিন্তু এগুলো সরকার থেকে দেয়। তো ওগুলো আবার উড়েও যায় কিন্তু, যদি হ্যাঁ ঢাকনা খুলে রাখো উড়েও যায়। কিন্তু ওটা কারোর সাথে মিশে না। আমরা আঙ্গুল ঢুকাই দিয়েছিলাম, আঙ্গুলের সাথে কোনো অংশে মানে আঙ্গুল ঢুকাই দেওয়ার সাথে সাথে ওগুলো নিজে নিজে সরে যাইতেছে, এমন একটা অবস্থা। তো এই কারণে পারদের ঘনত্ব কিন্তু 13 গুণ আমরা বলি সাধারণত। কিন্তু পানির ঘনত্ব যদি মনে হয় 1000 হয়, তাহলে পারদের ঘনত্ব হবে 13,600, এমনটা। 13,000 কি 600, 13,600। পানির ঘনত্ব যদি 1000 হয়, তাহলে পারদের ঘনত্ব হবে 13,600। পানি ঘনত্ব যদি 1 হয়, তাহলে পারদের ঘনত্ব হবে কত? 13.6। এই যে ঘনত্ব, এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। জাস্ট ম্যাথ করতে গেলে কি, পারদের ঘনত্বটা মনে রাখতে, মুখস্থ রাখতে হবে, পানির ঘনত্বটা এমনি মুখস্থ থাকবে, সমস্যা নেই। এই ছিল কি কথা এখানকার। আচ্ছা, আর ম্যাথ তো করলা, এখন এই ম্যাথ যে করলা এই সূত্র দিয়ে, এই সূত্রের প্রমাণটা করবা। প্রমাণটা কি? দেখাও যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, দেখাও যে 2 নম্বর প্রমাণ। এটা আমি সুন্দর করে বুঝাই দিয়েছিলাম, তোমরা ইউটিউবে আছে, ইউটিউবে দেখে নিবা। দেখাও যে পি ইজ ইকুয়াল টু এইচ রো, এটা ইউটিউবে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই প্রমাণটা দেখে নিবা। অনেক ইম্পর্টেন্ট, মোস্ট। দেখো তোমরাই দেখো 22-23 সালে অনেকবার আসছে, এবার আসার সম্ভাবনা আছে। আর পড়বা হচ্ছে 3 নম্বর চাপের বৈশিষ্ট্যগুলো। দেখো আর বেশি কিছু পড়া লাগবে না। এক নম্বর দিলাম ম্যাথটা, যদি এই প্রমাণ পারো, সূত্র মুখস্থ থাকে, আর ঘনত্বগুলো যদি পানি পারতে ঘনত্ব মুখস্থ থাকে, তাহলে তোমরা ম্যাথটাও পাবা। আর এটা প্রমাণটা তো পড়বাই। আর 3 নম্বরে জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়বা। হ্যাঁ, যে চাপের দুটি বৈশিষ্ট্য বা একাধিক বৈশিষ্ট্য, চাপের 4-5টা বৈশিষ্ট্য পড়ে যাবে আর কি। দুইটি বলছে যে, দেখেছি দুইটি পড়বে এমনটা না, 4টিও আসতে পারে, 5টিও আসতে পারে। বেশিরভাগ 4টি আসে, 5টি আসে। চাপের বৈশিষ্ট্যগুলো লেখো। বৈশিষ্ট্যগুলো কি করো, লিখো। বেশি কিছু দিলাম না, তুমি এমনিতেই তো বুঝতে পারতেছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে ভাইয়া আর কি পড়বো? সংক্ষিপ্ত দেন, অতিসংক্ষিপ্ত দেন। অতিসংক্ষিপ্ত তোমরা পড়বো হচ্ছে 1 থেকে 5টা। 1 থেকে 5টা আমরিক তেমন কঠিন কিছু না। আমরা এখন পড়তেছি, মনে করো 20টা, একটা অধ্যায় থেকে 20টা অতিসংক্ষিপ্ত পড়তে লাগে। তারপরে ওগুলো থেকে মাঝে মাঝে কমন আসে না, আলাদা প্রশ্ন দিয়ে থাকে। মানে যে প্রশ্ন বোর্ডে 2 সালে আসছে বা কোনো সালে আসেই নাই, সেই প্রশ্নগুলো দিয়ে থাকে। তো আমাদের 7টা বই কিন্তু পড়তে হচ্ছে এখন। 7টা বই এইরকম করে যদি পড়া লাগে। আর তোমাদের এখন ফার্স্ট সেমিস্টার কয়টা বই? এগুলো ফিজিক্স তো তোমরা আগেই পড়ে আসছো, ম্যাথ আগেই পড়ে আসছো। হ্যাঁ, আর প্রশ্ন কয়টা? জাস্ট 3, 4টা, 5টা করে পড়তে, তাও ছোটো ছোটো প্রশ্ন। তো এখন থেকে চাপ নেওয়া শেখো। যদি খালি সাজেশন খোঁজো তাহলে কিন্তু হবে না। এখন বাঙালি যে হুজুকে মাথা, একটা কথাই আছে না, যদি এক জায়গায় দেখছে যে অনেকজন যুক্ত হয়েছে, তো ওখানে দেখবা যে 800, 900, 1000 জন লাইভে যুক্ত হয়ে সাজেশন নিচ্ছে। কি সাজেশন নিচ্ছে ভাই? বইয়ে যেগুলো আছে, বোর্ডে যেগুলো আছে বারবার ওগুলোই তো দিচ্ছে নাকি? নাকি আমি তোমাদের বানায় দিচ্ছি, বা আরেকজন তোমাকে যে সাজেশন দিচ্ছে? হ্যাঁ, বা মনে করো অনলাইন প্ল্যাটফর্ম অনেক আছে, একজন তোমাকে যে সাজেশন দিচ্ছে, আরেকজন কি ওর বাইরে তোমাকে সাজেশন দেবে? এমনটা কিন্তু না। বইয়ে যেগুলো আছে সবার সাজেশন কিন্তু প্রায় সেমই মিলবে। কিন্তু আমি স্পেশালি এমনভাবে সাজেশনগুলো দেই, অনেক সাজেশনে দেখা যায়, অনেক প্ল্যাটফর্মে সাজেশন দেখা যায় কমন আসে না, অনেকে কমেন্ট করে যে ভাই কমন আসলো না। হ্যাঁ, অনেকে আবার ভিডিও করে দেখা যায় না 72 মার্ক কমন আসছে। কিন্তু আমার সাজেশন থেকে 100% তোমার 95% কমন পাবা, সর্বনিম্ন যেটা। তারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু জানে। এবার ম্যাথ পরীক্ষায় জাস্ট শেষের একটা প্রশ্ন কমন আসে নাই, তোমরা জানো ম্যাথ অনেক, সেটা প্রশ্নটাই একটু ভুল ছিল। কিন্তু প্রশ্নটা, ওই ম্যাথটা তোমাদের 14 অধ্যায়ের ম্যাথ মেবি, সেই ম্যাথটা একদম আনকমন একটা ম্যাথ দিয়ে দিয়েছিল, তাছাড়া সবই কমন। তাহলে একটা প্রশ্ন থেকে একটা শেষের একটা প্রশ্ন রচনামূলক একটা কমন আসে নাই। তাহলে তোমরাই ভাবো 90 কত পার্সেন্ট কমন, 98% কমন দিবা, দাও সমস্যা নেই। তারপর তো 98% আমি কমন দিচ্ছি, ম্যাথে দিলাম। তাহলে ফিজিক্স 2 100% কমন। এই যে একটু আগে 3rd সেমিস্টার স্টুডেন্ট আসে গেলো আমার এখানে, ও বলতেছে ভাই আমি 90 আনসার করছি, 90 আনসার করছি। আমি এমনকি প্রশ্নটা দেখলাম সেদিন, পোস্ট দিলাম যে আমার স্পেশাল হ্যান্ড নোটটা
এবং পিডিএফ সাজেশনটা যেগুলো আছে আমি দেখতেছি হুবহু ওগুলোই 100%। অনেকে বলে যে ভাই 100% কমন কখনো সাজেশন কখনো হয় না। হ্যাঁ, আমিও বিশ্বাস করি যে সুপার সাজেশন কখনো 100% হয় না, একটু কম হয়, কিন্তু ফিজিক্স 2 100% আছে। তো পরবর্তীতে যারা পাইথন দিচ্ছে, হাবিসাবি দিচ্ছে, যারা কম্পিউটার আসো, ওগুলোতেই সেম কাহিনী। তো ফিজিক্সটাও পড়ো, যদি তোমাদের কপালে আল্লাহ রাখে তাহলে তোমরা এখানেও 100% কমন পাবা, 100% কমন পাবা। যদি কমন না পাও দুই একটা, তারপরে তোমার প্লাস আসবে। আমি তোমাকে একটু পরেই বুঝাই দিচ্ছি যে প্লাসটা আসলে কিভাবে আসবে এই ফিজিক্স 1-এ, যদি আমার সাজেশনটা পড়ো। তাহলে এগুলো গেল। এবার অতিসংখ্য তো আমি বললাম যে 5টা পড়বো, সেটা হচ্ছে 1 নম্বর চাপের মাত্রা সমীকরণ লেখো, 2 নম্বর হচ্ছে চাপের একক কি, 4 নম্বরে পড়বা হচ্ছে 4 নম্বর পড়ছে প্যাসকেলের সূত্রটি লেখো, 5 নম্বর পড়বা হচ্ছে চাপ কি এটা লেখো। এই চাপ চাপ চাপ, যে অধ্যায়টা যে নাম নিয়ে সেই নামটা নিয়েই তোমাদের অতিসংখ্যগুলো, ওগুলোই প্রত্যেকটাতে চাপ আছে। হ্যাঁ, 3 নম্বর বল ও চাপের মধ্যে সম্পর্ক, P = F/A, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, কে কি বলা হয়, চাপ বলা হয়। তো এগুলো কি পড়া লাগে বলো? আচ্ছা, এখন আসো কয় অধ্যায়, 10 অধ্যায় যাবো। 10 অধ্যায় তোমরা একটু কৌশল অবলম্বন করে নিজেই যদি পড়াশোনা করো, দেখবা যে তোমরা নিজেরাই অনেক ভালো রেজাল্ট করতে পারবা, মানুষের উপর নির্ভর করে থাকিও না, বুঝছো? আচ্ছা, প্রশ্নগুলো আমি বলতেছি, সমস্যা নেই। কি হয়েছে কারিগরি পাঠশালায়? অষ্টম অধ্যায় রচনামূলক 1-2 সেম প্রশ্ন নাকি? হ্যাঁ, অষ্টম অধ্যায়ে যাচ্ছি, তখন আমি তোমাদের বলতেছি। হ্যাঁ, আমি প্রশ্নগুলো তো বলতেছি, তোমরা বলো, আমি বলতেছি না, বলো। আচ্ছা, তারপর আসো 10 অধ্যায়। 10 অধ্যায় রচনা পড়বা। দেখো 10 অধ্যায়ে এখানেও তোমরা 2টা পড়বা। এখন বলো যে ভাইয়া রচনা আপনি 2টা দিলেন, এ বেশি হয়ে যাচ্ছে। দেখো আমি একটু বুঝাই দিই তোমাদের। দেখাও যে পৃষ্ঠটান, পৃষ্ঠটান = পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি। আচ্ছা, আর 2 নম্বরে কি? 2 নম্বরে পড়বা হচ্ছে তরলে পৃষ্ঠটান। আমি শর্টকাটে লিখে দিচ্ছি যে T = আর কি ρg ডিভাইডেড 2 ইন্টু H প্লাস আর ডিভাইডেড কত 3। এই প্রতীকগুলো কি করে? প্রচলিত অর্থ বহন করে, মানে এই প্রমাণটা আমাদের দেখাইতে হবে। হ্যাঁ, পৃষ্ঠটান = এটা কেমনে হলো? তো দেখো আমি বলো যে হ্যাঁ এটা একটু বড় হয়, কঠিন আছে, আমরা করছি। হ্যাঁ করছি, আমি সহজভাবেই করাইছি, এত প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা ইউটিউবে গিয়ে দেখবা এই প্রমাণটা, আর এই প্রমাণটাও করাইছি 12 অধ্যায়ের ক্লাসে, সরি এটা 10 অধ্যায়ের ক্লাসে আমি এই 2টা প্রমাণই করাইছি, ইউটিউব চ্যানেলে আছে, সহজভাবে করাইছি। পৃষ্ঠটান একদম ইজি একটা প্রশ্ন। পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করে = আমাদের দেখাইতে হবে কি পৃষ্ঠ শক্তি ই দ্বারা প্রকাশ করা। খুবই একটা সহজ একটা প্রশ্ন, কিন্তু সুন্দর করে আমি তোমাদের বোঝাই দিয়েছিলাম। আর তোমরা কিন্তু এই প্রমাণগুলো তোমরা বই পড়ো না। মেন সমস্যা কোথায়? তোমাদের বই যে শুরু যে কথাগুলো আছে, পৃষ্ঠটান কাকে বলে বিস্তারিত, পৃষ্ঠ শক্তি কাকে বলে বিস্তারিত, তো এই জিনিসগুলো তোমরা না পড়ে তোমরা ডিরেক্ট প্রমাণে যাও, প্রমাণ করো, বা এর ক্লাস ওর ক্লাস, কে লাইভ ক্লাস নিচ্ছে, কে সাজেশন দিচ্ছে, ওইভাবে এর ভিডিও দেখো, ওর ভিডিও দেখো, দেখে তোমাদের মাথা একদম নষ্ট। ভিডিও দেখেই এনার্জি শেষ, প্রমাণ করবা কখন? তোমাদের একটা বদ অভ্যাস আছে, জানো কি? তোমাদের একটা বদ অভ্যাস আছে সবার। তোমরা সবকিছুই এমনি এমনি পেতে চাও, কোনো কিছু কিন্তু এমনি এমনি হয় না। তোমরা একটা ভিডিও দেখলা, ওর একটা ভিডিও দেখলা, এভাবে কি পড়া হয়? পড়াশোনা কিন্তু এভাবে কখনো হয় না, জিনিসটা মাথায় রাখবা। তুমি টার্গেট করে একজনের ক্লাস দেখো, ওই ভাইয়া কি বলে, বা ওই স্যার কি বলে, বা তোমাদের টিচার কি বলে, তোমাদের ক্লাস টিচার, এই কথাগুলো তোমরা ফলো করো, এই কথাগুলো মানো, এই কথাগুলো শোনো, এবং বই পড়ো, বেশি বেশি বই পড়ো। যে টাইমটাতে তুমি মানুষের ভিডিও দেখবা, আরেকজনের ভিডিও দেখবা, আরেকজনের লাইভ ক্লাস দেখবা, আরেকজনের সাজেশন দেখবা, মানে লাইভ ক্লাসগুলো নেয় কেন? তাদের প্ল্যাটফর্মকে গ্রো করার জন্য, কোর্স সেল করার জন্য। তো তোমরা ওভাবে নিচ্ছ, ওদের জনপ্রিয়তা বাড়তেছে, এই কিন্তু তোমার লস হচ্ছে। যারা এভাবে দেখো,
যারা এভাবে দেখো তাদের কিন্তু লস হচ্ছে। তোমরা একটু ইমাজিন করে দেখো, তোমরা যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পাস করছো, আগে তো ভাই এরকম লাইভ ক্লাস ছিল না, এরকম তো সাজেশন ক্লাস ছিল না, মেগা ক্লাস ছিল না, তাও কি তোমরা প্লাস পাও নাই? ডিপ্লোমার যতগুলো স্টুডেন্ট আছো ডিপ্লোমাতে, এগুলো কি সবাই খারাপ স্টুডেন্ট? এগুলো কিন্তু খারাপ স্টুডেন্ট না। যেমন আমরা সায়েন্স থেকে আসছি, আমরা কি এমনি সায়েন্স পাস করছি, এমনি প্লাস পাইছি? অবশ্যই তো ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করে এখানে আসছি। তো ভালো রেজাল্টটা কীভাবে করছি? বই পড়ে তো করছি। আর জেনারেল শাখার বই তো এই ডিপ্লোমাতে তো বোর্ড কোশ্চেন পড়লেই হচ্ছে, আর আমাদের সৃজনশীল লিখতে হইতো, সৃজনশীল অনেক পড়তে হইতো। তো তখন কি আমরা লাইভ ক্লাস দেখছি? তোমরা একটু ইমাজিন করো তো, ভাবো তো। তখন কিন্তু আমরা ওই টাইমগুলো নষ্ট করি নাই। যে টাইমে তুমি মানুষের লাইভ ক্লাস দেখো, সাজেশন ভিডিও দেখো, এটা দেখো ওটা দেখো, আরেকজনের দেখতেছো, যে টাইমে দেখতেছো তার 10 গুণ করবা, 10 ভাগ করবা, ভাগ করে 1 ভাগ যদি তুমি বইটা পড়ো, প্রমাণটা একটু দেখো, না বুঝলে ধরো আমাকে ফলো করো, আমার ভিডিওটা একটু দেখো, 2-3 মিনিট দেখো, দেখবা যে তোমার ওই জিনিসটা একদম মনে গেঁথে গেছে, তুমি জিনিসগুলো পারতেছো। আর তুমি যদি এই জিনিসগুলো না করো, বই না পড়ো, না দেখো, খালি এর লাইফ ওর লাইফ দেখো, কখনো কিন্তু পড়াশোনাও ঠিকমতো হবে না, জাস্ট টাইম লস হবে। হ্যাঁ, সারাদিন পড়াশোনা করবা, মোবাইল টিপবা, ভাববা, মানুষ বলবে যে না ছেলেটা সারাদিন পড়া পড়তেছে, আসলে কিন্তু তুমি পড়াশোনা করতেছো না, তুমি জিরো। এই জিনিসটা মাথা। আর তুমি যদি একটু বই পড়ো, ভালো করে পড়াশোনা করো, দেখবা যে 10 ঘন্টার পড়া 1 ঘন্টায় কভার হয়ে গেছে। এই জিনিসগুলো ফলো করবা, মাথায় রাখবা, বুঝছো? হ্যাঁ বলো, আমার কথা কি বিরক্ত হইলা? ইউটিউব চ্যানেলের নাম কি? ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার। প্লে লিস্ট দেওয়া আছে, বা কেউ একজন আমাদের লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দাও। আমার কথা কি বিরক্ত হইলা? আমাকে বলো তো, আমি কি খারাপ কিছু বলছি? আমাকে বলো। আমি কি খারাপ কিছু বলছি তোমাদের? ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার, আমাদের নতুন একটা অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, একদম নতুন। তো দ্রুত গ্রো হচ্ছে, এটা আমরা অনেক খুশির এগুলো দেখে, যে সবাই চ্যানেলে যুক্ত হচ্ছে এবং ক্লাস দেখতেছে আমাদের। গুড, আছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এখন আমরা রচনা দেখলাম, সংক্ষিপ্ত কি পড়বো ভাইয়া? সংক্ষিপ্ত তোমরা এখানে দেখো 2টা প্রশ্ন আছে, 2টার মধ্যে 2টা পড়লা, বা যদি বলো যে ভাইয়া 2টা না পড়ি, একটা দেন যে কোনো একটা, তাহলে এই যে সালেরটা আছে ওইটা পড়বা। কত? সংক্ষিপ্ত 1 নাম্বার। তোমরা এখন ফার্স্ট সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার মনে করো, এখন তোমরা কিন্তু আর ছোটো বাচ্চা নাই, এখন সব জিনিসই তোমাদের বুঝতে হবে, সব জিনিস মানুষের উপর নির্ভর করে থাকলে হবে না। সংক্ষিপ্ত পড়বা 1 নাম্বারটা, যাদের পুরানো বই তাদের জন্য একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সান্দ্রতা এবং সান্দ্রতা সহগ কি, বাংলা কথা 1 নাম্বার, মানে ম্যাথ রিলেটেড কোনো না। সান্দ্রতা এবং সান্দ্রতা সহগ। সহগ কি এটা পড়বা। তাহলে ভাইয়া অতিসংযুক্ত কি পড়বো? অতিসংযুক্ত দেখো, অতিসংযুক্ত এখানে আমি আমার যেগুলো মনে হচ্ছে তার মধ্যে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, যে পৃষ্ঠটান কি, সান্দ্রতা কাকে বলে। 1 নাম্বার হচ্ছে সান্দ্রতা কাকে বলে, লিখে দিই, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পৃষ্ঠটান কি, যদি তুমি এই প্রমাণগুলো করতে যাও বা ভালো করে থাকো, তাহলে তুমি কি পৃষ্ঠটান না বুঝে কি প্রমাণ করতে গেছো? মানুষের লাইভ ক্লাস দেখে শুধু প্রমাণ মুখস্থ করতেছো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে অন্ধকার দেখা যাচ্ছে, আমি দেখতেছি আর কি। তোমরা যারা প্রমাণগুলো পারো তারা পৃষ্ঠটানও পারো, যে পৃষ্ঠটান আসলে কি, আমি ভালো করেই বুঝাইছি তোমাদের পৃষ্ঠটান কি। তাহলে এখানে কি অতিসংযুক্ত আলাদাভাবে তোমাদের পড়তে লাগবে? আমাকে বলো তো, লাগবে না। স্পর্শকোণ 3 নম্বরে আছে কি? স্পর্শকোণ 3 নম্বরে কি? স্পর্শকোণ। এখন স্পর্শকোণ মানুষ সাজেশন দিচ্ছে, এগুলো পড়ো। স্পর্শকোণ কি তোমরা জানো না? না জানলে তুমি ভাই এই প্রমাণ করবা কিভাবে আমাকে বলো তো, স্পর্শকোণ যদি না জানো। হ্যাঁ, তারপর আমি দেখতেছি কৌশিক নল কি, 4 নাম্বার। কৌশিক নল কি? এখন কৌশিক নল যদি তুমি পানিতে না ডুবাও, একটা বিকার, কৌশিক নলটা যদি পানিতে না ডুবাও,
কাছের, হ্যাঁ, যদি কৌশিক নলটা না ডুবা পানিতে তাহলে তুমি প্রমাণটা কিভাবে করবা? তাহলে আগে তো কৌশিক নলটা চিনতে হবে। যারা প্রমাণ ভালো করে করছে তারা অবশ্যই কৌশিক নল চেনো, তাদের জন্য অতি সীমিতও ক্লিয়ার। হ্যাঁ, তারপর আমি কি দিতে, পৃষ্ঠ শক্তি কি, এই যে আমি বললাম না পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তি টি ইজ ইকুয়াল টু আমাদের এটা দেখাইতে বলছে। তো এই প্রমাণ যারা করবা তারা পৃষ্ঠ শক্তি পাবা। তাহলে এখানে অতি সীমিত দাগায় দেওয়ার কি আছে? মানুষের লাইভ ক্লাস দেখে তোমাদের টাইম নষ্ট করার কি দরকার ভাই? কি দরকার বলো আমাকে? আচ্ছা, 10 গেল নাকি? এবার পর্ব হচ্ছে, তা আমি আরেকবার বলে দিই। 1 নম্বর হচ্ছে সান্দ্রতা কাকে বলে, আর বা সান্দ্রতার প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বর হচ্ছে পৃষ্ঠটান কি, 3 নম্বর হচ্ছে স্পর্শ কোণ কি, 4 নম্বর হচ্ছে কৌশিক নল কি, 5 নম্বর হচ্ছে পৃষ্ঠ শক্তি কি। ওই একই জিনিস ঘুরে ফিরে ওগুলাই দিচ্ছে। তো আমি এগুলো মিশাই দিলাম। এখানে অতিসীমিত আসার সম্ভাবনা এবার কম, কারণ যদি প্রমাণ দেয় তাহলে অতিসীমিত কিন্তু দিবে না। যারা প্রমাণ করতেছে তারা অতিসীমিতগুলো এমনিতেই পারবা। এখানে বোর্ড কি এত পাগল যে প্রমাণ হতো যে জিনিসটা দিবে অতিসীমিত এই জিনিসটা দিবে, এমনটা কিন্তু না, বুঝছো? আচ্ছা, এগুলো মিশাই দিই। এবার আসুন 9 অধ্যায়। ফ্রিতেই অনেক কিছু শিখতে পারতেছো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, হ্যাঁ, তোমাদের জন্য। এখন বুঝতে না পারলেও পরে বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা আর কি। তো যাই হোক, আমাদের পেইড কোর্স যারা অনেক দ্বিধাদ্বন্দ্বতায় একটু কাঁচা আর কি থাকে, দ্বিধাদ্বন্দ্বতায় থাকে, বুঝতে পারে না কোনো কিছু যে কিভাবে কি করবে, তাদের জন্য আমাদের স্পেশালি পেইড কোর্স আছে সেকেন্ড সেমিস্টারে। তো এখনো প্রি বুকিং করো। প্রথম 100 জন স্পেশাল সাজেশন বই পাবে, টি শার্ট পাবে ওখানে, ঠিক আছে? টি শার্ট পাবে শুধু 1200 টাকার কোর্সে আর কি। বর্তমানে যারা প্রি বুকিং করবে তাদের জন্য স্পেশাল সাজেশন বুক, টি শার্ট, রেকর্ডেড ভিডিও বা আরও ফ্রি গাইডলাইন, বা তুমি চাইলে পার্সোনালি আমার সাথে যে কোনো বিষয়ে ভিডিও কলের মাধ্যমে যে কোনো মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করে প্রশ্ন সলভ করে নিতে পারবা আর কি, বুঝছো? এভাবে অনেকে আসতেছে, এভাবে তোমরাও চাইলেও পারবা। আচ্ছা, তো এখান থেকে তোমরা 9 অধ্যায় থেকে রচনা পর্ব হচ্ছে পীড়ন বিকৃতি কাকে বলে, পীড়ন বিকৃতি কাকে বলে। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এখানে দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট দাগায় রাখছি, সেটা হচ্ছে কি, যে দেখাও যে ইয়ঙ্ক এর গুণাঙ্ক, ইয়ঙ্ক এর গুণাঙ্ক, এটা এবার আসার সম্ভাবনা একটু বেশি, এটা মাথায় রাখবা। দেখাও যে ওয়াই ইজ ইকুয়াল টু ইয়ঙ্ক এর কি গুণাঙ্ক, ওয়াই ইজ ইকুয়াল টু কি mgl, mgl পাই আর স্কোয়ার ইন্টু এল, এই প্রমাণটা দেখাইতে বলবে। আর একটা হচ্ছে দেখাইতে বলবে হচ্ছে কি 2 নম্বরে, যে কৃতকাজ, 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 কৃতকাজ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, পীড়ন ইন্টু বিকৃতি রচনা, এই দুটো পড়বা, বুঝছো? এই দুটো পড়বা। এখন এখানে সংক্ষিপ্তর সাথে কিন্তু এই রচনাটার একটু সম্পর্ক আছে, একটা সংক্ষিপ্তের সাথে এই রচনাটার সম্পর্ক আছে। তো যারা এই রচনাটা করবা তাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে হুকের সূত্রটি বিবৃতি করো বা ব্যাখ্যা করো। হুকের সূত্র 1 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরে আছে হুকের সূত্র, 2 নম্বরে আছে, আমি 1 নম্বরে লিখে দিচ্ছি যে হুকের সূত্র। কি করো? বিবৃতি করো বা ব্যাখ্যা করো, করো কি করো, ব্যাখ্যা করো, যাই হোক প্রশ্ন মিলাই দেখবা। তো এই হুকের সূত্রটা যারা আবার করছো তারা লাস্টে একটা কাজ করে দিবা। হ্যাঁ, লাস্টে একটা কাজ করে দিবা, আমরা ধ্রুবক সমান যে জিনিসটা পাবো সেই ধ্রুবককে ওয়াই দ্বারা প্রকাশ করবো, ওয়াই বসাবো, ধ্রুবকের জায়গায় ওয়াই বসাবা। আর বাকিগুলো এখানে যে জিনিসগুলো আসিল তোমাদের একটু বোঝাই না দিলে ফির আবার হবে না। ধ্রুবক ইজ ইকুয়াল টু, আমরা এই প্রমাণটা কি বলতে গেলে একটু ঝামেলা, যে ভাইয়া মাথার উপর দিয়ে যাবে। ধ্রুবক ইজ ইকুয়াল টু, আমরা এই যে হুকের সূত্র যে বিবৃতিটা, এটা আমরা পাবো হচ্ছে পীড়ন ডিভাইডেড হচ্ছে কি বিকৃতি, বিকৃতি। তো পীড়ন, পীড়ন বিকৃতি, এখানে পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয় আসলে? আমাদের নোটটা কি আছে এখানে বা ইয়েতে আছে? দাঁড়াও, এফ এল, হ্যাঁ এফ এল, এফ এল না, দাঁড়াও, এফ এল এ এল,
আমরা যে প্রমাণটা পাবো আসলে আমাদের হ্যান্ড নোটে যেটা আছে, তোমরা হ্যান্ড নোটটা দেখো, আমরা এই যে ধ্রুবক ইজুয়ালটা আমরা এই জিনিসটা পাবো। তো এই ধ্রুবকের জায়গায় তোমরা ওয়াইটা বসাই দিবা, আর এফ বলতে কি এম জি বল ইন্টু কি বলের দিকে সরণ ত্বরণ, হ্যাঁ এম জি ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি এম জি, আর এলটা ছিল এলটা থাকবে এ বলতে ক্ষেত্রফল, ওই জিনিসটার ক্ষেত্রফল কি ছিল পাই আর স্কোয়ার, এই জিনিসটা মনে রাখবা, ইন্টু কি আছে এল। তো দেখো এই যারা এই হুকের সূত্র বিবৃতিটা করবা এখান থেকে আসবা, সর্বশেষ তো এই লাইন পর্যন্ত আসবা, আসার পর কি করবা এই লাইনটা করার পর যখন তোমাদের এই প্রমাণটা দিবে তখন তুমি কি করবা এই যে ধ্রুবকের জায়গায় ওয়াইটা লিখবা, আর এখানে পীড়ন হচ্ছে কি এফ এল, এফ হচ্ছে এম জি, এল এল থাকলো, এ হচ্ছে ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার ইন্টু এল, এটাই তোমাদের এই অঙ্কের কি গুণাঙ্ক যে প্রমাণটা চাইছে। তো যারা মনে করো এটা করবা তারা এটা পাবা, আর যারা ফুললি এটা করবা তারা এটাও লিখতে পারবা। আর আলাদাভাবে কৃতকাজ যেগুলো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি এটাও করে ফেলবা, খুবই সহজ, এগুলো খুবই ইজি প্রশ্ন ভাই, মানে কিছু নেই। সরল দোলনের গতি প্রমাণটা করাই দিলে ভালো হয়। আরে প্রমাণ এখন কি করার সময় আছে বলো তো, এখনো আমরা কেবল 9 অধ্যায়ে আছি, 8 অধ্যায় কতক্ষণ শেষ করবো। তো দেখো তোমরা বই পড়ো, আমি যেটা বলতেছি বই পড়ো, বা আমাদের শীটটা আছে ওটা দেখো, দেখলেই বুঝতে পারবো। ওখানে ওই সরল দোলক গতি খালি 4-5টা সমীকরণ হয়, সমীকরণগুলো অনেক 4-5টা হয় থেকে বলে যে ভাইয়া মনে থাকে না। আরে ভাই একটু বারবার রিভিশন করলেই তো মনে থাকে, আমি তো করাইছি তোমাদের নাকি, মিশা দিচ্ছি। সংক্ষিপ্ত থেকে শুধু একটা দেখলাম, সংক্ষিপ্ত থেকে জায়গা শর্ট থেকে আমি একটু মিশাই দিলাম। সংক্ষিপ্ত থেকে আর কি পড়বো আসলে, সংক্ষিপ্ত থেকে শুধু তো একটা বললাম, সেটা হচ্ছে কি হুকের সূত্র বিবৃতি করো। আরেকটা পড়বো হচ্ছে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত 1 নম্বরে এটা ছিল পয়সনের অনুপাত, সিগমা এল ডি আইডি, আইডি বা আইটাকে অন্যভাবে এই প্রতীকগুলো অর্থবহন করে। যদিও এটা এবার ইম্পর্টেন্ট না আর কি, বলবো যে ভাইয়া যদি হুট করে আসে বাঁকা শিবুর কথা তো বলা যায় না, তখন বলবো যে ভাইয়া 100% সাজেশন আপনি দেন নাই, তখন এই কথা বলবো, এই কারণে এটা দিলাম, যদিও ইম্পর্টেন্ট না। এটা পড়বা 1 নম্বর, 2 নম্বর তো হুকের সূত্র গেল, আর পড়বা হচ্ছে এখানে আর দুটো প্রশ্ন পড়বা, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা কাকে বলে, 3 নম্বরে আছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায় এটা পড়বা। 4 নম্বরটা খুবই সহজ, বলে যে ভাইয়া বেশি করে কেন দিচ্ছেন। 4 নম্বরটা দেখো পীড়ন, বিভিন্ন প্রকার পীড়নের সংজ্ঞা দাও। যারা এই প্রমাণগুলো করবা তারা তো এমনিতেই এগুলো পারবা নাকি, বিভিন্ন প্রকার, এটাও ইম্পর্টেন্ট কিন্তু 4 নম্বরটা ফালাই দেওয়ার মতো কিন্তু না। বিভিন্ন প্রকার কি করো পীড়নের সংজ্ঞা দাও, পীড়নের কি বলছে, পীড়ন বলতে কি বোঝেন, পীড়নের সংজ্ঞা দাও, ঠিক আছে সংজ্ঞা দাও। এই যে এই 4টা পড়লেই সংক্ষিপ্ত এখান থেকে 100%, বুঝছো যদি দেয়। আচ্ছা তাহলে ভাইয়া এখান থেকে কি আমরা অতিসীমিত পড়বো না। দেখো অতিসীমিত আমি আবার বলে দিচ্ছি, কিন্তু তোমরা একটু দাগায় নাও, আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো। দেখো দেখো এখানে কি বলছে, এই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, এই অঙ্কের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতি। এই যে প্রমাণটা আমি যে একটু আগে বুঝাইলাম, ওরে কি এফ এল ছিল, অনুদৈর্ঘ্য কি অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য কি বিকৃতি, যে জিনিসগুলো আমি তোমাদের প্রমাণে আছে সেই জিনিসগুলোই অতিসীমিততে দিছি। যদি প্রমাণ আসে তাহলে কিন্তু এই অতিসীমিত আসবে না, যদি প্রমাণ আসে, আর যদি প্রমাণ না আসে তাহলে কিন্তু এই অতিসীমিত মাস্ট বি এবার পরীক্ষায় আসবে, এই জন্যই মাথায় রাখবা। আর কি 2 নম্বরে যে পয়সনের অনুপাত কি, এই যে পয়সনের অনুপাত আমি লিখে দিলাম না, এটা যদি প্রমাণটা আসে তাহলে অতিসীমিত আসবে না, মানে দুটো কখনো এক হবে না, এক আসবে না আর কি। আচ্ছা তারপর 3 নম্বরে হুকের সূত্রটি লেখো। যারা প্রমাণগুলো করবা তারা কি হুকের সূত্র না জেনেই প্রমাণ করতে যাবা, অবশ্যই হুকের সূত্রটা কি কি বলছে ওটা যদি বুঝতে না পারো তাহলে তো প্রমাণ করে মজা পাবা না, মনেও থাকবে না। আচ্ছা তারপর কি বলো পীড়ন কাকে বলে, এগুলোই। তারপর আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটু ভালো করে পড়ে যাও, সেটা হচ্ছে কি ইস্পাতের এই অঙ্কের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু, দেখো আমি একটু লিখে দেই কি রে বাবা, 5 নম্বরে আছে অতি সংক্ষিপ্ত, বুঝছো 5 নম্বরে ওয়াই ইকুয়াল টু
2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। পার ভাগ থাকলে পার, কারণ নিউটনের সাথে দেখো এটা কিন্তু ভাগ আকারে আছে, এম স্কোয়ার এইভাবে কিন্তু আছে। একক সম্পর্কে হিউজ পরিমাণ আলোচনা আছে, যারা পাওয়ার মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল তারা কিন্তু এগুলো একটা করে স্ট্রাকচার মেকানিক্স এই জিনিসগুলো এই বইগুলো পাবা, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, হ্যাঁ অ্যাপ্লাইড মেকানিক্স, ইলেকট্রিক্যাল যারা, তো তারা কিন্তু এই একক সম্পর্কে তাদের কিন্তু পড়াশোনা আর কি। হ্যাঁ, তো একক সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী সেমিস্টারে। তোমরা এখন জাস্ট মনে রাখো এগুলোকে এইভাবে বলা হয় বা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই গেল তোমাদের 9 অধ্যায়। এখন 9 অধ্যায় থেকে এখানে কিছু ম্যাথ আছে, তোমরা জাস্ট কয়েকটা ম্যাথ দেখে যাও। একই রকমের এখানে উদাহরণে দেখো একই রকমের একাধিক ম্যাথ। তুমি যদি ভাই একটা প্রশ্ন দেখে যাও, এক নাম্বার কি যে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কত বল প্রয়োগ করতে হবে। এই যে আমরা ইয়ংকের যে গুণাঙ্ক সূত্রটা আছে, হ্যাঁ, বা ওয়াই ইজুয়াল টু ধ্রুবক ইজুয়াল টু আমরা কি দেখলাম, ওয়াই ইজুয়াল টু আমরা কি দেখলাম, এফ এল এ ক্ষেত্রফল কি এল। তো এই যে সূত্র দিয়েই কিন্তু তোমাদের এই জিনিসগুলো ম্যাথগুলো, আর এককগুলো কি নিউটন, বলের একক কি নিউটন, এইগুলো। এখন মনে করো এই প্রশ্নটা না দিয়ে উদাহরণ 2 নম্বর প্রশ্নটা দিল, আমি বলবো যে ভাই আপনি তো 2 নম্বরটা সাজেশন দেন। আরে ভাই একই প্রশ্ন, আমি কি সবগুলোই দাগাই দেবো এমনটা তো না, একই প্রশ্ন। তো এই ছিল তোমাদের 9 অধ্যায়। এখন আসবো আমরা হচ্ছে 10 অধ্যায়। ভাই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, হ্যাঁ গুড, দেখা যাবে পরীক্ষা আসবে না, তারপর কি, তারপর বাস খাও, দেখা যাবে পরীক্ষা আসবে না। কি বলবো তোমাদের? আচ্ছা দেখো, ওকে কিছু বলার মতো এখন ভাষা আমার নাই। আচ্ছা, তো এবার আমরা আসবো 8 অধ্যায় থেকে। 8 অধ্যায় থেকে দেখবো, তোমরা রেসপন্স করো তো, সবাই কি অ্যাক্টিভ আছো? দেখি কয়জনের মনোযোগ দিয়ে কয়জন ক্লাস করতেছো আর কি। রেসপন্স দেখলে আমি বুঝতে পারবো যে কয়জন অ্যাক্টিভ আছো। রেসপন্স করো, যে কোনো একটা কিছু লেখো যে ভাইয়া ঠিক আছে সব কিছু, বা আমরা আছি, এরকম যে কোনো একটা কিছু লেখো, রেসপন্স করো। আচ্ছা দেখো, রচনামূলক এখান থেকে পড়বা হচ্ছে তোমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র। পরীক্ষা ভাই কাল বাদে পরশু, মানে কালকের দিনটা বাদ দিই, তারপরের দিন পরীক্ষা। তো কমন পাবা কি পাবা না এটা বিবেচনা করবা হচ্ছে পরশু দিন, পরীক্ষা যখন প্রশ্ন হাতে পাবা পরীক্ষার হলে তখন। এখন তোমরা জ্যোতিষী না, বুঝছো, যে হুট করে আসে বলে দিলা যে আসলো না বাস খাবো এটা ওটা, এমনটা কিন্তু না। যারা পরীক্ষা দিয়েছে আগে তারা জানে, তাদের কাছে শুনিও। আর এগুলো থেকে যদি না আসে তাহলে কি অন্য গ্রহ থেকে, চীন দেশ থেকে আনে তোমাদের প্রশ্ন দিবে? এগুলোর বাইরে কি তোমাদের এই বইয়ে কোনো প্রশ্ন আছে এক্সট্রা যেগুলো বোর্ডে আসছিল বা আসার মতো? আমরা কি এতদিন থেকে ক্লাস নেই, এতদিন থেকে সাজেশন দিচ্ছি, আমরা কি জানি না কোন প্রশ্ন কোন সময় আসে না আসে? আচ্ছা, তো দেখো 1 নম্বরে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র। যারা ম্যাথ দিছো আমাদের কাছে, যারা পড়ো আমার কাছে, তোমরা আমাকে বলো তো, তোমরা কি একটা প্রশ্ন ছাড়া আর একটা কমন পাও নাই? এমনটা কি হয়েছে? একটা প্রশ্ন, সেটা হচ্ছে একদম শেষের, রচনামূলকের শেষের প্রশ্নটা, যেটা ওটা কারো সাজেশনের সাথে মিল নাই, বা প্রশ্নটা এমন ভুল ছিল প্রশ্নটা, এটা লক্ষ্য করো। তাহলে ওই প্রশ্নটা যদি ভুল না দিত তাহলে দেখতে যে 100% ম্যাথে কমন, মানে ফিজিক্স 2 এর মতো 100% কমন, বুঝছো? পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো। অ্যাডমিশন থেকে কালকে পড়াবেন? হ্যাঁ, অ্যাডমিশন ক্লাস কিন্তু কালকে থেকে ফাইনাল ক্লাস শুরু সকাল 9টায়। তোমাদের যদি কেউ থেকে থাকে যে অ্যাডমিশন করবে, হ্যাঁ, তাহলে নিয়ে আসতে পারো কালকে। তো আমাদের টার্গেট শুধু সরকারি পলিটেকনিকে চান্স নিয়ে দিলাম, ভালো ডিপার্টমেন্ট চয়েস করে দিলাম, এমনটা কিন্তু না। আমাদের টার্গেট হচ্ছে কেরিয়ার প্ল্যান, কেরিয়ার ডেভেলপ করতে হবে, করার যে বিষয়টা, কিভাবে কেরিয়ারকে আমরা ডেভেলপ করব, হ্যাঁ, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই জিনিসগুলো আমরা আসলে গাইড করব। শুধু আমি না, যারা 12-13 সাল থেকে করায়, বর্তমানে যারা মানে আমাদের কাছে পড়ছে, আমি তো নতুন, যারা আগে থেকে করাইছিল এখন কিন্তু ঢাকায় আছে ওনারা, হ্যাঁ,
ওনারাই তোমাদের মিডে আসে গাইড করবে, বুঝছো? তো যাই হোক, ওগুলো বিষয় পরে আমি লিখে দিই। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করো। প্রমাণ করো। আচ্ছা, আর 2 নম্বরে পড়বা, প্রমাণ করো যে বিনা বাধায় পরন্ত বস্তু স্থিতি শক্তি ও গতিশক্তি সমান। মানে এখানে হয়েছে কি কাহিনীটা, প্রমাণ দুইটা কিন্তু প্রায় সেম। যারা একটু ভালো করে করছো প্রমাণটা, তারা কিন্তু একটু ইমাজিন করতে পারতেছে যে আসলে প্রমাণ দুইটা কিন্তু একই। প্রমাণ দুইটা কিন্তু একই, মানে 2 নম্বর যে প্রমাণটা আছে এটাও কিন্তু এটার মতোই। হ্যাঁ, যারা আমার ক্লাস করছো তারা কিন্তু তাদেরকে একবারে কিন্তু বোঝাইছি 3 স্থানে স্থিতিশক্তি স্থিতিশক্তি আর গতিশক্তি এগুলো দেখাইতে হবে। আর এখানে কি বলছে, কি পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্র প্রমাণ করো। মানে তোমরা যদি 2 নম্বরটাও পড়ো, এটা পড়া লাগবে না, বা এটা পড়ো 2 নম্বর পড়া লাগবে না, একই নিয়মে, জাস্ট একটু যদি আলাদা থাকে নোট থেকে দেখো, দেখে ওভাবে দিই। আমি তোমাদের একটা কথা বললাম, এটা কি তোমরা শুনছো? এই প্রশ্নটা একজন কে জানি করছিল, একটু ওয়েট করো তো, আমি একটু অ্যান্সার দিই, লাইভে এসে ফোন দিও না। হুম, দেখবে না, কে জানি ফোন দিচ্ছে, আচ্ছা ফোন দিলে তো আবার সমস্যা। আবারও ফোন দিচ্ছে। হেস, কেমনটা লাগে, একটু ওয়েট করো তো, ডন্ট ডিস্টার্ব মোডটা চালু করে রাখি। আমি তোমাদের একটা কথা বললাম, এটা কি তোমরা শুনতে পাইছিলা? যে এখানে 2টা প্রশ্ন কিন্তু সেম প্রায়। এই কমেন্টটা একজন করছিল, দেখি কোন কমেন্টটা। অষ্টম অধ্যায়ের রচনা, হ্যাঁ এই যে এবার আসছে। আমি এই কথাটাই তোমাদের এতক্ষণ বললাম, কিন্তু লাইভটা কি হয়েছিল, একজন ফোন দেওয়ার কারণে লাইভটা আটকে গেছিল মনে হয়, তো আমি দেখতে পাইনি, এখন দেখলাম। তো যেটা হচ্ছে কি, আমি যেটা বললাম যে এখানে রচনামূলক 2টা প্রশ্ন আছে, এক এক জায়গায় এক এক রকম কি স্ত্রীশক্তি গতিশক্তি এগুলো দেখাও। তো এই 2টা প্রশ্ন তুমি এই একটা পড়বা, একটা পড়লে যেটাই দেখ তুমি যেভাবে পড়ছো ওই নিয়মটা লিখে দিবা, শেষ। এখানে কি বলছে, পরন্ত বস্তু নিত্যতার সূত্র প্রমাণ করো, আর এটা বলছে যে প্রমাণ করো যে বিনা বাধায় পরন্ত বস্তু স্থিতিশক্তি গতিশক্তি সমান। তো নিত্যতার সূত্রেই তো ওইটা আমরা দেখাই যে 3 স্থানে যেখানে তুমি যেখানেই একটা বস্তুকে নিয়ে যাও ভূপৃষ্ঠ থেকে, সেখানেই দেখবা যে স্থিতিশক্তি গতিশক্তি সমান। এখানে হোক বা মাঝে হোক, হ্যাঁ, বা এখানে হোক, একই কিন্তু সমান হবে, স্থিতিশক্তি গতিশক্তি কি হবে, সমান হবে। তো এই যে একজন কমেন্ট করেছিল, এখন কিন্তু আমরা চলে আসছি এই জিনিসটাতে। ওর কনফিউশন ছিল যে 2টা প্রশ্ন কি সেম, হ্যাঁ অবশ্যই সেম, যদিও একটু আলাদাভাবে প্রশ্নগুলো অ্যাড করছে বইয়ে। তো তোমরা একটা নিয়মে পড়ে যাও, যেই প্রশ্ন দেখ তোমরা লিখে দিবা, কেউ মার্ক কাটবে না আর কি। আর তোমরা একটু নিজেদের মতো করে লিখবা আর কি, হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, এগুলো গেল রচনা। এটা হচ্ছে 8 অধ্যায় থেকে। এবার আসো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত থেকে কি পড়বো? আজকে কারেন্ট যাওয়ার কারণে আজকে আর ক্লাসটা কন্টিনিউ হচ্ছে না। তো তোমরা যদি চাও, ইনশাল্লাহ কালকে এই ক্লাসটা হবে। কালকে আমি আগে আগে নেব, বা বিকালে বা সন্ধ্যার সাথে সাথেই নিয়ে তোমাদের বাকি সাজেশনটা দিব। আর যদি কারেন্ট আসে 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেবো, বুঝছো? তো লাইভটা এখন কাটলাম।